আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় রেকটিফিকেশন অফ ইরর্স, ভুল সংশোধনী জাবেদা। রেকটিফিকেশন অফ ইরর্স, ভুল সংশোধনী জাবেদা। ভুল সংশোধনী জাবেদা এই ক্লাসটি যাদের জন্য প্রযোজ্য, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তারপরে হচ্ছে যারা বিবিএ করছো, এছাড়াও যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। প্রায় প্রায় বছরগুলোতেই প্রশ্ন আসতে দেখা যায়। তো তোমরা যারা আছো একটু ক্লিয়ার করো যে সাউন্ড ক্লিয়ার কিনা, বোর্ডের কি কন্ডিশন, বোর্ড দেখা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করো। তোমরা কমেন্ট করলে তাহলে বুঝতে সুবিধা হবে, কোনো টেকনিক্যাল প্রবলেম থাকলে সেটা সলভ করা যাবে। দ্রুত একটু কনফার্ম করো। দ্রুত একটু কনফার্ম করো যে সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা, যদি কোনো সমস্যা থাকে কনফার্ম করো, তাহলে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকলে সেটা সলভ করা যাবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। রেকটিফিকেশন অফ ইরর্স, যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে ভুল সংশোধনী জাবেদা। বিভিন্ন হিসাব বিজ্ঞানীগণ ভুলের শ্রেণী বিভাগকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছে। যেমন আমরা যদি বলি হচ্ছে যে কোথাও কোথাও দেখা যায় যে বলা আছে একতরফা ভুল, কোথাও দুতরফা ভুল, আবার কোথাও কোথাও বলা আছে, কোনো কোনো হিসাব বিজ্ঞানীগণ বলছেন যে ভাগটাকে এইভাবে দেখিয়েছেন যে প্রথমত হচ্ছে নীতিগত ভুল এবং করণিক ভুল। আবার কেউ কেউ ভুলের স্তর বা পর্যায় তিনটি বলেছেন, সেটি হচ্ছে যে রেওয়ামিল তৈরির পূর্বে, রেওয়ামিল তৈরির পরে কিন্তু চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে, আরেকটা পর্যায় হচ্ছে যে চূড়ান্ত হিসাব প্রস্তুতের পরে। তো আমরা আসলে এত ক্রিটিক্যাল ভাবে শিখবো না, আমাদের যতটুকু জানলে হবে আমরা ঠিক ততটুকুই জানার চেষ্টা করব। তো অধ্যায়ের নাম আমি আবার বলছি যে রেকটিফিকেশন অফ ইরর্স, মানে ভুল সংশোধনী জাবেদা। যাদের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে যে এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, তারপর বিবিএ বিভিন্ন ফ্যাকাল্টির জন্য কাজে লাগবে। এরপরে হচ্ছে যে যারা, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, মূলত প্রথম বর্ষেই আছে এবং তোমাদের প্রথম পত্রে এটা লাগে, খুবই জরুরি। এরপরে হচ্ছে যে যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবা, অ্যাডমিশন টেস্টের যারা পরীক্ষার্থী তাদের জন্য প্রয়োজন, 1 নাম্বার আসে প্রায় বছরগুলোতেই। এরপরে যারা ডিগ্রিতে আছে বিকম, বিকম প্রথম বর্ষের জন্য প্রয়োজন। তো যেহেতু ক্লাসটি হচ্ছে যে বিবিএ, বিকম এবং উচ্চ মাধ্যমিক সব কম্বাইন্ড করে, সেহেতু যে এখানে ক্লাসটা নেওয়া হবে হচ্ছে বাংলা ইংলিশ কম্বাইন্ড, অর্থাৎ বাংলার ইংলিশ ভার্সনগুলোও মাঝে মাঝে বলে দেওয়া হবে, যাতে যারা বিবিএ ফ্যাকাল্টির স্টুডেন্টরা ক্লাস করছো তাদের যেন কোনো সমস্যা না হয়। তাহলে দেখো যে প্রথমত আমাদের জানা দরকার যে ভুল কি। হিসাবরক্ষকের অনিচ্ছাকৃত কোনো ত্রুটি বিচ্যুতিকে বলা হয় ভুল। হিসাব বিজ্ঞানে হিসাবরক্ষক একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তো এই গুরুত্বপূর্ণ বিষয়, এই হিসাবরক্ষকের অনিচ্ছাকৃত কোনো ত্রুটি বিচ্যুতিকে বলা হয় হচ্ছে ভুল। তো ভুল সাধারণত হচ্ছে এক দৃষ্টিকোণ থেকে যদি ভাগ করি আমরা, বলা হয় হচ্ছে একতরফা ভুল। একটা হচ্ছে একতরফা ভুল, আর এটা হচ্ছে দুতরফা ভুল। দুতরফা ভুল, তো একতরফা ভুল হচ্ছে যে হিসাবের যে ভুলের কারণে একদিকে ভুল হবে সেটাকে বলা হবে একতরফা ভুল, আর যেটার কারণে দুদিকে ভুল হবে সেই সব ভুলকে বলা হবে দুতরফা ভুল।
একটা বিষয় মনে রাখতে হবে যে এই দুতরফা ভুলগুলোকে বলা হয় রেওয়া মিলের সীমাবদ্ধতা, অর্থাৎ দুতরফা ভুল হওয়া সত্ত্বেও রেওয়া মিল মিলে যাবে, মিলে যাবে। তার মানে আমরা অন্যভাবে বলতে পারি যে যেসব ভুল হওয়া সত্ত্বেও রেওয়া মিল মিলে যাবে সেই ভুলগুলোকে বলা হয় হচ্ছে দুতরফা ভুল। যেহেতু ভুল হওয়া সত্ত্বেও রেওয়া মিল মিলে যায়, এই জন্য এই ভুলগুলোকে বলা হয় হচ্ছে রেওয়া মিলের সীমাবদ্ধতা। আর যেসব ভুলের কারণে রেওয়া মিল মিলে যাবে না, এটার কারণে রেওয়া মিল মিলবে না, সেগুলোকে বলা হবে হচ্ছে একতরফা ভুল। তাহলে আমরা বলতে পারি যে দুতরফা ভুল কাকে বলা হয়? যে ভুল দুদিকে সংগঠিত হয়, টু সাইড এরর। তাহলে যে ভুল দুদিকে সংগঠিত হবে হিসাবে তাকে বলা হবে দুতরফা ভুল, এবং এটাকে বলা হয় রেওয়া মিলের সীমাবদ্ধতা। কারণ এই ভুলগুলো হওয়া সত্ত্বেও রেওয়া মিল মিলে যায়। কেন মিলে যায়? কারণ হচ্ছে রেওয়া মিলের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা হচ্ছে ক্রেডিট সাইড। তো ডেবিট সাইডে যদি আমরা ভুল করি এবং সেম অ্যামাউন্ট যদি আমরা ক্রেডিট সাইডে ভুল করি, তাহলে স্বাভাবিকভাবেই রেওয়া মিল মিলে যাবে। অর্থাৎ ধরো যে আমাদের ডেবিট সাইডে লেখা উচিত ছিল 30 টাকা, এটা লেখা উচিত ছিল, কিন্তু আমরা 30 টাকা না লিখে লিখছি হচ্ছে যে 20 টাকা। তাহলে টোটাল আসবে এখানেও 20, এখানেও আসবে 20। তার মানে রেওয়া মিল কিন্তু দুই সাইড মিলে গেছে, রেওয়া মিলের দুই সাইড মিলে গেছে, যার কারণে এই ভুল হওয়া সত্ত্বেও কিন্তু রেওয়া মিল মিলে গেছে। যেহেতু ভুলটি দুই দিকে সংগঠিত হয়েছে, যার কারণে এই ভুলটিকে বলা হবে দুতরফা ভুল, এবং এই দুতরফা ভুলকে রেওয়া মিলের সীমাবদ্ধতা বলা হয়। এর কারণ হচ্ছে যে ভুল সংগঠিত হওয়ার পরেও রেওয়া মিল মিলে যায়। আবার একতরফা ভুল হচ্ছে যে ভুলের দ্বারা একদিকে ভুল হয়, অর্থাৎ ডেবিট দিকে বা ক্রেডিট দিকে ভুল হয়, তাকে বলা হয় হচ্ছে একতরফা ভুল। তাহলে একতরফা ভুল, ধরো যে আমার ডেবিট দিকে লেখা লাগতো 20 এবং ক্রেডিট দিকে লেখা লাগতো 20 টাকা, কিন্তু আমি ডেবিট দিকে লিখলাম হচ্ছে 20 টাকা এবং ক্রেডিট দিকে লিখলাম হচ্ছে 2 টাকা। তাহলে ব্যবধান হচ্ছে 18 টাকা, যার কারণে রেওয়া মিল কিন্তু মিলবে না। একদিকের যোগফল হবে 20 আর একদিকের যোগফল হবে 2। এই একতরফা ভুলের কারণে রেওয়া মিল কখনো মেলে না। এখন একতরফা ভুল, এই যে একতরফা ভুল হোক আর দুতরফা ভুল হোক, এই ভুলগুলো সংগঠিত হওয়ার স্তর হচ্ছে 3টি। একটা হচ্ছে রেওয়া মিল তৈরির পূর্বে, রেওয়া মিল তৈরির পরে কিন্তু চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে, আর একটা হচ্ছে যে চূড়ান্ত হিসাব তৈরির পরে। এটা হচ্ছে ভুল উদ্ঘাটনের স্তর আর কি। এরকম স্তর হচ্ছে 3টি। তো বেসিক্যালি আমাদের যে মূল জায়গাটা শিখতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই করা যে ভুলটি হিসাবের বইতে সংগঠিত হলো সেই ভুলটি একতরফা ভুল নাকি দুতরফা ভুল। ফার্স্ট কাজ হচ্ছে এইটা। আর হচ্ছে যে আরেক দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয় যে ভুলটা হচ্ছে দুই রকমের ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। নীতিগত ভুল এবং করণিক ভুল। নীতিগত ভুল হচ্ছে এর কোনো প্রকারভেদ নাই। করণিক ভুলটা হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে বাদ পড়ার ভুল, 2 নাম্বার হচ্ছে লেখার ভুল, 3 নাম্বার হচ্ছে বেদাখিলার ভুল এবং 4 নাম্বার হচ্ছে পরিপূরক ভুল। 4 নাম্বার হচ্ছে পরিপূরক ভুল। তাহলে যে ভুল দুই প্রকার, একটা নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। আমাদের বিশেষ করে এডমিশন টেস্টে যে কাজটা করতে বলে সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে বলে, যে একটা এন্ট্রি দিয়ে বলবে কোন ধরনের ভুল। তাহলে আমরা আসলে আজকে সেই কাজগুলোই শিখবো এবং জার্নাল লেখা শিখবো যে আসলে জাবেদা কি হয়, ভুল সংশোধনী জাবেদাগুলো কি হয়। তাহলে নীতিগত ভুল এবং করণিক ভুল, এই যে ভুলগুলো, এই ভুলগুলো সাধারণত হচ্ছে দুই প্রকার। এই করণিক ভুলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে একতরফা ভুল আর একটা হচ্ছে দুতরফা ভুল। কিন্তু আমি বোর্ডের মধ্যে যে ভুলগুলোর নাম লিখছি সেগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে দুতরফা ভুল। এই নীতিগত ভুল হচ্ছে, মনে রাখবা এক্স এর জায়গায় ওয়াই অথবা ওয়াই এর জায়গায় যদি আমরা এক্স লিখি তাহলে সেটাকে বলা হবে নীতিগত ভুল। অর্থাৎ আমরা যখন মুনাফা ও মূলধন জাতীয় আয় ব্যয় পড়ছি, যে একটা ছিল মূলধন জাতীয় ব্যয় আর এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়, আমরা যদি এক্স কে মূলধন জাতীয় ধরি এবং ওয়াই কে যদি মুনাফা জাতীয় ধরি, তার মানে হচ্ছে কি যে মূলধন জাতীয়র জায়গায় মুনাফা জাতীয় অথবা মুনাফা জাতীয়র জায়গায় হচ্ছে মূলধন জাতীয়। আমি যদি এত কঠিন ভাবে না বলি, সোজা কথায় বলি, তাহলে কোনো সম্পদের জায়গায় অর্থাৎ অ্যাসেটের জায়গায় আমরা যদি এক্সপেন্স কে রাইট ডাউন করি, অ্যাসেটের জায়গায় এক্সপেন্স অথবা কোনো এক্সপেন্সের জায়গায় যদি আমরা অ্যাসেট লিখি, তাহলে সেটাকে বলবো আমরা নীতিগত ভুল। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আসবাবপত্র ক্রয় করা হলো, এখন তোমরা বলো যে আসবাবপত্র কোন হিসাব? এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, আসবাবপত্র হচ্ছে সম্পদ।
কিন্তু আসবাবপত্র কিনে আমরা ক্রয় হিসাবে লিখলাম। তাহলে আমরা দেখো যে কিনলাম হচ্ছে আসবাবপত্র, কিন্তু লিখলাম কোন হিসাবে? ক্রয় হিসাবে। তাহলে এই ক্রয় হিসাবটা হচ্ছে খরচ। তাহলে এই ধরনের ভুলকে বলবো আমরা হচ্ছে নীতিগত ভুল। আবার যদি বলা হয় যে পণ্য ক্রয় করে দালান কোঠা হিসাবে লেখা হলো, দালান কোঠা, তাহলে লক্ষ্য করো পণ্য ক্রয় হচ্ছে খরচ আর দালান কোঠা হচ্ছে সম্পদ। তাহলে খরচের জায়গায় কি লেখা হলো? সম্পদ হিসাব লেখা হলো। তাহলে খরচের জায়গায় সম্পদ অথবা সম্পদের জায়গায় যদি খরচ লেখা হয়, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে নীতিগত ভুল। এই যে করণিক ভুল, নীতিগত ভুল বাদে দুতরফা ভুল সংগঠিত হয়, এরকম বাদ বাকি যে ভুলগুলো আছে সেটাকে বলা হয় হচ্ছে করণিক ভুল। তাহলে নীতিগত ভুল বাদে অন্যান্য যে ভুলগুলো হবে এবং যদি সেটা দুতরফা হয় সেটাকে বলবো হচ্ছে আমরা করণিক ভুল। একতরফাও হতে পারে, তবে একতরফা হলে এই চারটার বাহিরে হবে। তাহলে এই বাদ পড়ার ভুল কি? বাদ পড়ার ভুল হচ্ছে যে হিসাবের বই থেকে যদি একবারেই বাদ যায়। যেমন মনে করো যে আমরা যদি বলি আসবাবপত্র ক্রয় করে হিসাবের বইতে লেখাই হয়নি, সেটাকে বলা হবে বাদ পড়ার ভুল। আর লেখার ভুল হচ্ছে যে লেখা হবে বাট কম অথবা বেশি লেখা হবে। লেখা হবে তবে হিসাবের বইতে কম অথবা বেশি লেখা হবে। বাদ পড়ার ভুল এবং লেখার ভুলের পার্থক্য হচ্ছে বাদ পড়ার ভুল হচ্ছে হিসাবের বইতে একদমই লেখা হয় নাই, আর লেখার ভুল হচ্ছে হিসাবের বইতে লেখা হয়েছে তবে কম অথবা বেশি। যদি বলা হয় যে আসবাবপত্র ক্রয় করে হিসাবের বইতে লেখা হয় নাই, হিসাবের বইতে একদম লেখা হয় নাই, তখন সেটা হবে হচ্ছে বাদ পড়ার ভুল। আর যদি বলা হয় যে আসবাবপত্র ক্রয় করে 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করে হিসাবের বইতে 5,000 টাকা লেখা হলো, অথবা 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করে হিসাবের বইতে 75,000 টাকা লেখা হলো, এটা হচ্ছে লেখার ভুল। তাহলে যদি আমরা হিসাবের বইতে একদমই না লিখি সেটা হচ্ছে বাদ পড়ার ভুল, আর যদি লিখে কম লিখি অথবা বেশি লিখি তাহলে সেটা হচ্ছে লেখার ভুল। এবার আসি বেদাখিলার ভুল। দেখো বেদাখিলার ভুল এবং নীতিগত ভুলের মধ্যে একটা মিল আছে। এখানে আমি বলছি এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। দ্যাট মিনস সম্পত্তির জায়গায় সম্পদের জায়গায় কোনো খরচ অথবা খরচের জায়গায় কোনো সম্পদ। ঠিক একই রকম হচ্ছে বেদাখিলার ভুল, যেটা হবে যে আমরা এক্স এর জায়গায় অন্য একটা এক্স অথবা ওয়াই এর জায়গায় আরেকটা ওয়াই। দ্যাট মিনস যদি সম্পদের জায়গায় অন্য একটা সম্পদ অথবা খরচের জায়গায় আরেকটা খরচ। তাহলে আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে লেখা হলো, ক্রয় হিসাবে লেখা হলো। এখানে লক্ষ্য করো কেনা হলো কি? আসবাবপত্র, কিন্তু লেখা হলো কোন হিসাবে? ক্রয় হিসাবে। তাহলে আসবাবপত্র হচ্ছে কি? সম্পদ, আর ক্রয় হচ্ছে খরচ। আমরা যদি এইটাকে সমান এক্স দেই তাহলে এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর জায়গায় ওয়াই, অথবা আমি যদি এর নাম দেই ওয়াই তাহলে এটা হচ্ছে এক্স, তাহলে ওয়াই এর জায়গায় এক্স। তাহলে এই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে নীতিগত ভুল। কিন্তু এই হিসাবটাই যদি এইভাবে আসতো যে আসবাবপত্র ক্রয় করে দালান কোঠা হিসাবে লেখা হলো। লক্ষ্য করো আমরা কিনলাম কি? আসবাবপত্র, আর লিখলাম কোন হিসাবে? দালান কোঠা হিসাবে। তাহলে আসবাবপত্র কোন হিসাব? সম্পদ। দালান কোঠা কোন হিসাব? সম্পদ। তাহলে একটা সম্পদের জায়গায় আর একটা সম্পদ লেখা হলো। তাহলে যারা অনার্স বা যারা বিবিএ অনার্সে পড়ো তারা জাস্ট এর ইংলিশ টার্মস গুলো জানতে হবে, এর বাহিরে কোনো কিছু না। তাহলে পারচেজ ফার্নিচার বাট রেকর্ডেড ইন পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ ফার্নিচার রেকর্ডেড ইন পারচেজ অ্যাকাউন্ট। তার মানে ফার্নিচার ক্রয় করে কোথায় লেখা হলো? ক্রয় হিসাবে লেখা হলো। তাহলে ফার্নিচার হচ্ছে অ্যাসেট আর পারচেজ হচ্ছে এক্সপেন্স। তাহলে অ্যাসেটের জায়গায় এক্সপেন্স। অথবা স্যালারি পেইড টাকা 200, স্যালারি পেইড বাট ডেবিটেড ইন রেন্ট এক্সপেন্স। ডেবিটেড ইন রেন্ট এক্সপেন্স তার মানে দেখো স্যালারি মানে হচ্ছে বেতন, ডেবিট করা হলো কাকে? রেন্টকে। তাহলে দিলাম হচ্ছে বেতন আর ডেবিট করলাম কোন জায়গায়? ভাড়াকে। মানে বেতনের জায়গায় বেতন না লিখে কি লেখা হলো? ভাড়া। তাহলে দেখো এটা হচ্ছে সমজাতীয় ভুল। এই সমজাতীয় ভুল হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে বেদাখিলার ভুল। তাহলে বিপরীত হিসাবে যদি ভুল হয় তাহলে সেটা হচ্ছে নীতিগত ভুল, অর্থাৎ সম্পদের জায়গায় খরচ বা খরচের জায়গায় সম্পদ। আর যদি খরচের জায়গায় অন্য কোনো খরচ বা সম্পদের জায়গায়
অন্য কোনো সম্পদ। পারচেসড ফার্নিচার বাট রেকর্ডেড ইন বিল্ডিং অ্যাকাউন্ট। এর মানে কি, যে ফার্নিচার ক্রয় করে লেখা হলো কোন অ্যাকাউন্টে? বিল্ডিং অ্যাকাউন্টে। তাহলে আমরা দেখো আসবাবপত্র কিনলাম, ফার্নিচার আসবাবপত্র কিনে লেখা হচ্ছে কোন জায়গায়? বিল্ডিং এ। তাহলে এটা হচ্ছে সম্পদের জায়গায় আরেকটা সম্পদ, তখন আমরা এটাকে বলবো হচ্ছে বেদাখিলার ভুল। কিন্তু পারচেসড ফার্নিচার বাট রেকর্ডেড ইন রেন্ট, মানে ফার্নিচার কিনে আমরা রেকর্ড করলাম রেন্টের মধ্যে, তাহলে ফার্নিচার হচ্ছে অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, আর রেন্ট হচ্ছে ভাড়া, এটা হচ্ছে খরচ। তাহলে সম্পদকে যদি অন্য কোনো খরচ হিসাবে বা খরচকে যদি অন্য কোনো সম্পদ হিসাবে লেখা হয় তখন সেটা হবে নীতিগত ভুল। আর যদি সম্পদের জায়গায় আরেকটা সম্পদ অথবা খরচের জায়গায় আরেকটা খরচ লেখা হয় তখন সেটাকে বলা হবে বেদাখিলার ভুল। তো তোমরা যারা ক্লাস করছো আমি এটা উদাহরণ লিখে দিচ্ছি, একটু কমেন্ট করো যে এটা কোন ধরনের ভুল হবে। দালান কোঠা ক্রয় করে ইজারা সম্পত্তি হিসাবে লেখা হলো। ইজারা সম্পত্তি হিসাবে লেখা হলো। একটু কমেন্ট করে জানাও যে এটা কোন ধরনের ভুল। দালান কোঠা ক্রয় করে ইজারা সম্পত্তি হিসাবে লেখা হলো, এটা কোন ধরনের ভুল? দালান কোঠা ক্রয় করে ইজারা সম্পত্তি হিসাবে লেখা হলো, এটা কোন ধরনের ভুল? এমডি আমানত বেদাখিলার ভুল, আনসার কারেক্ট। অর্ষা বেদাখিলার ভুল, সাদমান হাফিজ রনি বেদাখিলার ভুল, আনসার কারেক্ট। তাহলে আমি আরেকটি প্রশ্ন লিখে দিচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দুইবার আসছে প্রশ্নটি। সেটি হচ্ছে রহিমের নিকট থেকে গ্রহণ করে রহিমের কাছে পেয়ে করিমের হিসাবে লেখা হলো। করিমের হিসাবে লেখা হলো, এটা কোন ধরনের ভুল হবে? ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই কোশ্চিন জাস্ট নাম ভিন্ন ছিল, নাম ছিল এ নাম। এই কোশ্চিন দুইবার আসছে। এখন এটা কোন ধরনের ভুল হবে? দ্রুত কমেন্ট করে জানাও যে রহিমের কাছে পেয়ে করিমের হিসাবে লেখা হলো। রহিমের কাছে পেয়ে করিমের হিসাবে লেখা হলো। অ্যাডমিশন টেস্টে দুইবার আসছে একই প্রশ্ন, জাস্ট নাম ভিন্ন ছিল। এ নাম ছিল আর এখানে আরেকটা নাম ছিল। এটা কোন ধরনের ভুল হবে? রহিমের কাছে পেয়ে করিমের হিসাবে লেখা হলো। দেখো রহিম হচ্ছে এটা হচ্ছে প্রাপ্য হিসাব, কারণ আমরা যার কাছে পাবো তাকে বলা হয় প্রাপ্য হিসাব। তাহলে রহিম হচ্ছে প্রাপ্য হিসাব, একটা প্রাপ্য হিসাবের জায়গায় তার নাম না লিখে আরেকটা প্রাপ্য হিসাবের নাম লেখা হয়েছে, করিমের নাম লেখা হয়েছে। তার মানে একই রকম, এটাও সম্পদ এটাও সম্পদ, এটাও সম্পদ এটাও সম্পদ। তাহলে কোন আনসার হবে? এটা বেদাখিলার ভুল। তবে বলে দেই ওই সালে বেদাখিলার ভুল অপশনে ছিল না। বেদাখিলার ভুল অপশনে না থাকার কারণে আনসার হবে হচ্ছে খতিয়ান ভুক্তির ভুল। অর্থাৎ বেদাখিলার অপশন যদি না থাকে তখন আনসার হবে হচ্ছে খতিয়ান ভুক্তির ভুল। এখানে রহিম হচ্ছে প্রাপ্য হিসাব, করিমও হচ্ছে প্রাপ্য হিসাব। একই উদাহরণ যদি রহিমকে প্রদান করে করিমের হিসাবে লেখা হলো, তার মানে রহিম হচ্ছে প্রদেয়,
করিমকে আমরা প্রদেয় হিসাব কাউন্ট করে যে রহিমের জায়গায় কার হিসাবে লেখা হলো, করিমের হিসাবে লেখা হলো, তাহলে আনসার হবে বেদাখিলার ভুল। তাহলে যদি এরকম হতো, অনেকে আনসার করছে হচ্ছে নীতিগত ভুল, না নীতিগত ভুল না, কারণ এখানে রহিম প্রাপ্য এবং করিমও প্রাপ্য, যার কারণে এটা সমজাতীয় ভুল, সমজাতীয় হিসাবে ভুল, যার কারণে এটা হচ্ছে বেদাখিলার ভুল। আর যদি বলতো যে রহিমের কাছে পেয়ে বেতন হিসাবে লেখা হলো, বা রহিমের কাছে পেয়ে প্রাপ্ত বেতন হিসাবে লেখা হলো, অর্থাৎ রহিমকে ক্রেডিট করা লাগতো, কিন্তু আমরা সেখানে ক্রেডিট করলাম কাকে, প্রাপ্ত বেতন, তাহলে প্রাপ্ত বেতন তখন সেটা অন্য ধরনের ভুল হতো। কিন্তু এখানে রহিম এবং করিম, রহিম এবং করিম, রহিম হচ্ছে প্রাপ্য, এক প্রাপ্যর জায়গায় অন্য প্রাপ্যর নাম মেনশন করা হয়েছে, যার কারণে আনসার হবে বেদাখিলার ভুল। আর মনে রাখতে হবে যে বেদাখিলার ভুল যদি অপশনে না থাকে তখন আনসার হবে হচ্ছে খতিয়ান ভুক্তির ভুল। এবং এই প্রশ্নটা পরীক্ষায় দুইবার আসছে, দুইবারই কিন্তু বেদাখিলার ভুল অপশনে ছিল না, আনসার নিতে হয়েছে খতিয়ান ভুক্তির ভুল। তাহলে আমাদের বাকি থাকলো পরিপূরক ভুল। তার আগে আমরা বাদ পড়ার ভুলের একটি উদাহরণ দেখি, যে পণ্য ক্রয় করে হিসাবের বইতে লেখা হয় নাই, একদমই লেখা হয় নাই, পণ্য ক্রয় করে হিসাবের বইতে লেখা হয় নাই, সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। আবার যদি হিসাবের বইতে লেখা হয় নাই, আবার যদি বলে যে 5,000 টাকার পণ্য ক্রয় করে হিসাবের বইতে 3,000 টাকা লেখা হলো, তখন সেটা হবে লেখার ভুল। 5,000 টাকার পণ্য ক্রয় করে হিসাবের বইতে লেখাই হয় নাই, সেটা হবে বাদ পড়ার ভুল। আর 5,000 টাকার পণ্য ক্রয় করে হিসাবের বইতে 3,000 টাকা লেখা হলো, সেটা হচ্ছে লেখার ভুল। আর 5,000 টাকার পণ্য ক্রয় করে আসবাবপত্র হিসাবে লেখা হলো। দেখো আমি উদাহরণগুলো বলতেছি, বারবার বলছি, তোমরা লক্ষ্য করো এবং বোঝার চেষ্টা করো। যদি বলে 5,000 টাকার পণ্য ক্রয় করে হিসাবের বইতে লেখাই হয় নাই, হিসাবের বইতে লেখাই হয় নাই, তখন সেটা কি হবে, বাদ পড়ার ভুল। 5,000 টাকার পণ্য ক্রয় করে হিসাবের বইতে 3,000 টাকা লেখা হলো, তখন সেটা হবে লেখার ভুল। 5,000 টাকার পণ্য ক্রয় করে হিসাবের বইতে 15,000 টাকা লেখা হলো, তখনও সেটা হবে লেখার ভুল। আর 5,000 টাকার পণ্য ক্রয় করে আসবাবপত্র হিসাবে লেখা হলো, 5,000 টাকার পণ্য ক্রয় করে আসবাবপত্র হিসাবে লেখা হলো, দেখো এটা খরচ আর এটা হচ্ছে সম্পদ, তখন আনসার হবে কি, নীতিগত ভুল। আর যদি আসে যে 5,000 টাকার পণ্য ক্রয় করে বেতন হিসাবে লেখা হলো, 5,000 টাকার পণ্য ক্রয় করে বেতন হিসাবে লেখা হলো, দেখো এটাও খরচ, এটাও হচ্ছে খরচ, তাহলে একটার জায়গায় অন্য একটা খরচ লেখা হলো, সমজাতীয় হিসাবে ভুল, তখন সেটাকে বলবো হচ্ছে বেদাখিলার ভুল। এবার আসো পরিপূরক ভুল, কম্পেনসেটিং এরর। কম্পেনসেটিং এরর হচ্ছে যে একটা ভুলের দ্বারা আর একটা ভুলের অ্যামাউন্ট ঠিক হওয়া, বাট ভুল কিন্তু ঠিক হওয়া না। ভুল ভুলই থাকবে কিন্তু অ্যামাউন্টটা মিলে যাবে। একটা ভুল করে একটা ভুলকে ঠিক করতে গিয়ে আর একটা ভুলের দ্বারা সংশোধন, সেটাকে বলা হবে হচ্ছে পরিপূরক ভুল, কম্পেনসেটিং এরর। এই পরিপূরক ভুল হচ্ছে, ধরো রেওয়া মিলে আমার বেতন হিসাবে লেখা লাগতো 10,000 এবং ভাড়া হিসাবে লেখা লাগতো 7,000, তাহলে টোটাল রেওয়া মিলের টোটাল কত হতো, 17,000 টাকা। এখন আসো এখানে একই কাজ করা হলো, যে বেতন হিসাবে লেখা হলো হচ্ছে 8,000, কিন্তু ভাড়া হিসাবে লেখা হলো 10,000, তাহলে 10 আর 8 হচ্ছে এটা 9,000, তাহলে 9 আর 8 হচ্ছে 17,000 টাকা। লক্ষ্য করো রেওয়া মিল কিন্তু ঠিকই মিলে গেছে, কিন্তু ভুল এখানে কয় জায়গায়, দুই জায়গায়। অর্থাৎ বেতন হিসাবে লেখা লাগতো আমাদের কত টাকা, 10,000 টাকা, সেখানে কত লিখছি, 8,000 টাকা, তাহলে 10,000-এর জায়গায় 8,000 মানে কয় টাকা কম লেখা হলো, 2,000 টাকা কম লেখা হলো। আর ভাড়া আমাদের লেখা লাগতো 7,000, সেখানে 2,000 টাকা বেশি লেখা হলো 9,000, অর্থাৎ এক জায়গায় কম লিখে আরেক জায়গায় বেশি লেখা, এটাকে বলা হবে হচ্ছে করণিক ভুল। তাহলে করণিক ভুল হচ্ছে, করণিক ভুলের কোনটার মধ্যে পড়বে, বলো দেখি, করণিক ভুলের মধ্যে কোনটার মধ্যে পড়বে, এটা হচ্ছে করণিক ভুলের পরিপূরক ভুল। করণিক ভুলের পরিপূরক ভুল, তার মানে ভুলের দ্বারা ভুল ঠিক করা। তার মানে এই নয় যে অ্যাকাউন্ট একদম কারেকশন হয়ে গেছে, ব্যাপারটা এরকম না, আসলে রেওয়া মিল মিলে যাবে। একটা ভুলের দ্বারা আরেকটা ভুল অ্যামাউন্ট ঠিক করে রেওয়া মিল মিলে যাওয়া, ভুল ঠিক করে রেওয়া মিল মিলে যাওয়া। আবার বলতেছি যে এখানে মনে করো যে আসবাবপত্র হিসাব আমার লেখা লাগতো 40,000 আর ভাড়া লেখা লাগতো 10,000, তাহলে 40 আর 10 টোটাল আসতেছে আমাদের 50,000, কিন্তু আমরা আসবাবপত্র হিসাবে লিখছি হচ্ছে 30,000 ভুলবশত। এইটাকে আমরা ভাড়ার জায়গায় ভাড়া 10,000 না লিখে আমরা লিখছি হচ্ছে 20,000, তাহলে মোট হবে কত, 50,000। দেখো রেওয়া মিল কিন্তু মিলে যাবে।
রেওয়া মিল মিলে যাবে, জাস্ট একটা ভুলের দ্বারা আরেকটা ভুল ঠিক করা, এটাকে বলা হচ্ছে পরিপূরক ভুল। এটাকে কি বলা হচ্ছে? পরিপূরক ভুল। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা শিখলাম যে নীতিগত ভুল আইডেন্টিফাই করা এবং করণিক ভুল আইডেন্টিফাই করা। তাহলে একটু দ্রুত কমেন্ট করো যে করণিক ভুল কত প্রকার? করণিক ভুল কত প্রকার? একটু দ্রুত কমেন্ট করে জানাও যে করণিক ভুল কত প্রকার। আচ্ছা, করণিক ভুল হচ্ছে 4 প্রকার। এবার আমরা আইডেন্টিফাই করা শিখবো যে এতক্ষণ আমরা আইডেন্টিফাই করা শিখলাম হচ্ছে একটা দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে যে নীতিগত ভুল এবং করণিক ভুল। এখন আমরা আইডেন্টিফাই করা শিখবো যে একতরফা ভুল এবং দুতরফা ভুল। যে হিসাবের একদিকে যে ভুল সংগঠিত হবে তাকে বলা হচ্ছে একতরফা ভুল, আর যে ভুল দুদিকে সংগঠিত হবে তাকে বলা হচ্ছে দুতরফা ভুল। খুব ভালো করে মনে রাখবা যে তোমরা যদি একতরফা ভুল এবং দুতরফা ভুল আইডেন্টিফাই করতে না পারো তাহলে এমসিকিউ গুলো সলভ করতে পারবা না। এবং যারা দেখা যাবে যে টোটালি 10 বা 4 মার্কসের কোশ্চেনের আনসার করবা, বিবিএ তে যারা আছো তারা দেখা যাবে যে ভুল আইডেন্টিফাই করতে না পারলে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা না। দেখো, একটা কোশ্চেন আসে এরকম যে ক্রয় হিসাব এবং ক্রয় বই এর মধ্যে পার্থক্য কি? ক্রয় বই এর মধ্যে পার্থক্য কি? মনে রাখতে হবে যে ক্রয় হিসাব হচ্ছে খতিয়ান, বাট ক্রয় বই হচ্ছে জাবেদা। জাবেদা হচ্ছে একটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করা, ডেবিট এবং ক্রেডিট। আর খতিয়ান হচ্ছে লেনদেনের শ্রেণীবিন্যস্ত ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয় খতিয়ান। সংজ্ঞাটা ভালো করে মনে রাখবা। জাবেদা হচ্ছে যে একটা লেনদেনকে ডেবিট ও ক্রেডিট এই দুইটা পক্ষে লিপিবদ্ধ করা হচ্ছে জাবেদা। আর খতিয়ান হচ্ছে লেনদেনের শ্রেণীবিন্যস্ত ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয় খতিয়ান। অর্থাৎ ক্রয় বই হচ্ছে জাবেদা, ক্রয় বইতে ধারে ক্রয় লিপিবদ্ধ হয়। ক্রয় বইতে কি লিপিবদ্ধ হয়? ধারে পণ্য ক্রয়, নট ধারে ক্রয়। আমি আবার বলছি, ক্রয় বইতে লিপিবদ্ধ হয় হচ্ছে কোন ধরনের লেনদেন? একটু পরেই কিন্তু আমাদের এই বিষয়গুলো লাগবে। ক্রয় বইতে লিপিবদ্ধ হয় হচ্ছে ধারে পণ্য ক্রয়। ক্রয় বইতে লিপিবদ্ধ হয় ধারে পণ্য ক্রয়। তাহলে ধারে পণ্য ক্রয় করলে জাবেদা কি হয়? জাবেদা হয় হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এই যে ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করলাম আমরা, এটা হচ্ছে জাবেদা। এই ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করার নামই হচ্ছে জাবেদা। এবং এই যে জাবেদায় ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, এটা প্রত্যেকটা এক একটি হিসাব। এইটা হচ্ছে খতিয়ান দুইটা আছে, একটা ক্রয় হিসাবের খতিয়ান আর একটা হচ্ছে প্রদেয় হিসাবের খতিয়ান। একটা খতিয়ান এখানে ক্রয় হিসাব আর একটা প্রদেয় হিসাব। তাহলে আশা করি এই প্রশ্ন ক্লিয়ার যে ক্রয় হিসাব এবং ক্রয় বহির পার্থক্য কি। তাহলে ক্রয় হিসাব হচ্ছে খতিয়ান, বাট ক্রয় বহি হচ্ছে জাবেদা। তাহলে জাবেদার সংজ্ঞা কি? যে লেনদেন সমূহকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা, এটা হচ্ছে জাবেদা। ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে লিপিবদ্ধ করা, এটা হচ্ছে জাবেদা। আর খতিয়ান হচ্ছে যে লেনদেনের শ্রেণীবিন্যস্ত ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয় হচ্ছে খতিয়ান। যেমন আমি যদি বলি যে বেতন নগদে প্রদান করা হলো, জাবেদা কি? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে এইটা হচ্ছে, এই লেনদেনটি লিপিবদ্ধ করা হয় হচ্ছে নগদান বইতে। নগদান বই কোথায় লিপিবদ্ধ করা হয়? নগদান বই। তাহলে এখানে দেখো দুইটা হিসাব জড়িত, একটা ডেবিট একটা ক্রেডিট। একটা হিসাবের নাম বেতন আর একটা হিসাবের নাম হচ্ছে নগদান। দ্যাট মিন্স এখানে খতিয়ান হচ্ছে দুইটা। এখানে খতিয়ান কয়টা? দুইটা। একটা বেতন খতিয়ান, বেতন হিসাবের খতিয়ান, আর একটা হচ্ছে নগদান হিসাবের খতিয়ান। কিন্তু এখানে জাবেদা হচ্ছে নগদান বই। কারণ নগদান বইতে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয়? নগদান বইতে লিপিবদ্ধ হয় হচ্ছে নগদ প্রদান সংক্রান্ত লেনদেন এবং নগদ গ্রহণ সংক্রান্ত লেনদেন। তাহলে এই যে বেতন নগদে প্রদান, তার মানে আমাদের এটা নগদ প্রদান সংক্রান্ত লেনদেন, এটা হিসাবের নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে যদি কোশ্চিন আসে নগদান হিসাব এবং নগদান বহির পার্থক্য কি, তাহলে আমরা আনসার করব নগদান হিসাব হচ্ছে খতিয়ান,
বাট নগদান বই হচ্ছে জাবেদা। তাহলে তোমরা একটু বলো দেখি, বিক্রয় হিসাব কি, জাবেদা না খতিয়ান? বিক্রয় হিসাব হচ্ছে খতিয়ান, বাট বিক্রয় বই হচ্ছে জাবেদা। তাহলে বিক্রয় হিসাব হচ্ছে খতিয়ান, বিক্রয় বই হচ্ছে জাবেদা। তাহলে এখন আমাদের আইডেন্টিফাই করা শিখবো আমরা যে কোনটা একতরফা ভুল এবং কোনটা দুতরফা ভুল। দেখো, বেতন প্রদান করে বেতন হিসাবে কম লেখা হলো অথবা কমের জায়গায় বলতে পারে বেশি লেখা হলো। বেতন প্রদান করে বেতন হিসাবে কম লেখা হলো অথবা বেতন প্রদান করে বেতন হিসাবে বেশি লেখা হলো। তাহলে দেখো, ভালো করে লক্ষ্য করো যে আমরা দিলাম হচ্ছে বেতন। তাহলে বেতন দিলে এখানে দুইটা হিসাব জড়িত, একটা বেতন আর একটা হচ্ছে নগদান হিসাব। বেতন প্রদান করলে দুইটা হিসাব জড়িত, একটা বেতন হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। কিন্তু বলা হলো বেতন হিসাবে, তার মানে বেতন প্রদান করলে এটা হচ্ছে যাওয়ার কথা নগদান বইতে অর্থাৎ জাবেদায়। কিন্তু আমরা জাবেদা লিখছি, লেখা উচিত হচ্ছে বেতন নগদান, আমরা বেতন হিসাবে কম লিখছি বা বেশি লিখছি অথবা লেখি নাই। ধরো 10,000 টাকা, কিন্তু বেতন হিসাবে আমরা লিখছি 1,000। ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু নগদান হিসাবের কোনো কথা বলে নাই। দ্যাট মিনস নগদান হিসাবে কিন্তু আমরা 10,000 টাকাই লিখছি। এই জায়গায় কিন্তু ঝামেলা তৈরি হয়। দেখো, এখানে বলছে বেতন হিসাব। আমি শুরুতেই বললাম যে হিসাব এবং বইয়ের পার্থক্য কি। বই হচ্ছে জাবেদা আর হিসাব হচ্ছে খতিয়ান। লক্ষ্য করো, বেতন প্রদান করে বেতন হিসাবে, তাহলে এটা জাবেদা না খতিয়ান? এটা হচ্ছে খতিয়ান। তাহলে আমরা খতিয়ান এখানে একটা হিসাবে কম লিখছি, একটা হিসাবে। তাহলে ওই হিসাবটাতে এখন কি করতে হবে? বাড়াই দিতে হবে। আর যদি বেশি লিখে থাকি তাহলে ওই হিসাবটাতে কি করতে হবে? কমাই দিতে হবে। তাহলে এটা আমাদের কয়তরফা ভুল হবে? একতরফা ভুল। আর যদি একই এন্ট্রি বলতো যে বেতন প্রদান করে হিসাবের বইতে কম বা বেশি লেখা হলো। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো যে আমি যে বেতন প্রদান করলাম, এই যে বেতন প্রদান করলে কোন বইতে যায়? নগদান বই। নগদান বই জাবেদা না খতিয়ান? নগদান বই জাবেদা না খতিয়ান? নগদান বই হচ্ছে জাবেদা। তাহলে জাবেদাটা হওয়া উচিত ছিল বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু দেখো, বলছে হিসাবের বইতেই কম লেখা হলো, হিসাবের বইতেই। তার মানে বেতন হিসাবেও কম লিখছি, নগদান হিসাবেও কম লিখছি। ভালো করে লক্ষ্য করো যে এখানে বলছে যে বেতন হিসাবে, তাহলে এখানে হিসাব থাকা উচিত ছিল দুইটা, বেতন এবং নগদান। ওরা কিন্তু নির্দিষ্ট করে মেনশন করছে প্রশ্নে একদম স্পষ্টত মেনশন করা আছে যে কোন হিসাবে। এটা হচ্ছে বেতন হিসাবে। কোন হিসাবে? বেতন হিসাবে। তাহলে একটা হিসাবের কথা বলা আছে, তাহলে ভুলটা একতরফা হবে না দুতরফা হবে? মাস্ট একতরফা। আর এখানে দেখো বলছে হিসাবের বইতে, তার মানে বেতন হিসাবেও কম লিখছে, নগদান হিসাবেও কম লিখছে। তার মানে এই ভুলটা হচ্ছে কয়তরফা ভুল? এটা হচ্ছে দুতরফা ভুল। তাহলে যদি বলা হয় যে পণ্য ক্রয় করে ক্রয় বইতে কম লেখা হয়েছে, তাহলে কি হবে? এটা একতরফা ভুল হবে না দুতরফা ভুল হবে? পণ্য ক্রয় করে ক্রয় বইতে, পণ্য ক্রয় করে ক্রয় বইতে কম অথবা বেশি লেখা হলো। দেখো, এখানে বলছে পণ্য ক্রয় করে, কিন্তু ক্রয় বইতে, পণ্য ক্রয় করে ক্রয় বইতে কম লেখা হলো বা বেশি লেখা হলো। তার মানে আমরা পণ্য কিনছি, পণ্য কিনে লেখা উচিত ছিল ক্রয় বইতে, এবং এখানে বললো যে ক্রয় বইতেই কম লেখা হয়েছে বা ক্রয় বইতেই বেশি লেখা হয়েছে। তার মানে এখানে বই কিন্তু জাবেদা জনিত ভুল, জাবেদায় ভুল। তার মানে কয়টা পক্ষে ভুল করলো? দুইটা পক্ষে। এটা হবে কয়তরফা ভুল? এটা হবে দুতরফা ভুল। আর একই এন্ট্রি যদি আসতো যে পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে কম বা বেশি লেখা হলো। দেখো, ক্রয় হিসাব এখানে কিন্তু স্পষ্টত মেনশন করা আছে। পণ্য ক্রয় করলে জাবেদা হওয়া উচিত ছিল ক্রয় বইতে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কিন্তু এখানে কিন্তু বলেই দিছে কোন হিসাবে? ক্রয় হিসাবে। তার মানে একটা হিসাবে। তাহলে এই ভুলটা কোন ধরনের ভুল হবে? এই ভুলটা হবে একতরফা ভুল। এই ভুলটা হবে হচ্ছে একতরফা ভুল। তাহলে দ্রুত একটু আনসার করে জানাই দাও যে বেতন প্রদান করে ভাড়া হিসাবে লেখা হলো, এটা কোন ধরনের ভুল হবে?
বেতন প্রদান করে ভাড়া হিসাবে লেখা হলো। এটা কোন ধরনের ভুল? একতরফা ভুল নাকি দুতরফা ভুল? আমানত দুতরফা ভুল, সাদমান হাফিজ রনি দুতরফা ভুল, রাকিবা আক্তার রোশনি দুতরফা ভুল। এটা দুতরফা ভুল। দেখো আমরা বেতন প্রদান করলাম কিন্তু লিখলাম কোন হিসাবে? ভাড়া হিসাবে। তাহলে বেতন প্রদান করে ভাড়া হিসাবে লেখার কারণে এখানে একটা কাজ আমরা করি নাই, বেতন হিসাব লিখি নাই, আর লিখছি কোন হিসাবে? ভাড়া হিসাবে। একটা অতিরিক্ত হিসাব চলে আসছে। তাহলে এই ভুলটাও হবে কয়তরফা ভুল? এই ভুলটাও হবে দুতরফা ভুল। তাহলে আমরা এখন কারেকশন করা শিখবো যে আসলে এই বিষয়গুলো কারেকশন কি হবে, কিভাবে হবে। মনে রাখবা, কম যদি লেখা হয়, কম লেখা হলে জাবেদা হবে হচ্ছে স্বাভাবিক, মানে আগে যা হতো ঠিক তাই হবে, আগে যা হতো ঠিক তাই হবে, ওর স্বাভাবিক বৈশিষ্ট্য ঠিক থাকবে। আর যদি বেশি লেখা হয়, বেশি লেখা হলে এটা হবে বিপরীত জাবেদা হবে, অর্থাৎ যা হওয়া উচিত তার উল্টা জাবেদা হবে। তাহলে কম লেখা হলে হবে স্বাভাবিক, আর বেশি লেখা হলে হবে বিপরীত। কম লেখা হলে অথবা না লেখা না হলে অথবা কম লেখা হলে, লেখা না হলে অথবা কম লেখা হলে স্বাভাবিক জাবেদা হবে, আর বেশি লেখা হলে জাবেদাটা হবে বিপরীত জাবেদা। যদি আমরা বেশি লিখে থাকি তাহলে জাবেদা হবে বিপরীত, অর্থাৎ ডেবিটটা হবে ক্রেডিট এবং ক্রেডিটটা হবে ডেবিট। আর যদি কম লিখি অথবা হিসাবের বইতে না লিখি তখন জাবেদাটা হবে হচ্ছে স্বাভাবিক, আর বেশি লিখি তখন হিসাবের বইতে জাবেদাটা হবে বিপরীত। তাহলে এখন আমরা জাবেদা লেখা শিখবো। যে প্রথমত আমাদের ফার্স্ট কাজ কি? একটা আইডেন্টিফাই করা যে এটা একতরফা ভুল নাকি দুতরফা ভুল। তাহলে তারপর আমাদের চিন্তা করা কি লেখা উচিত ছিল, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এরপরের কাজ হলো কি লেখা হয়েছে, তারপরে এটা হচ্ছে কি লেখা হবে, কি লেখা হয়েছে, কি লেখা হবে, আর কি লেখা হয়েছিল, এটা হলো হয়েছিল। আমাদের প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই করা যে এটা একতরফা ভুল নাকি দুতরফা ভুল। এটা আইডেন্টিফাই করার পরে আমাদের চিন্তা করতে হবে যে কি লেখা হয়েছিল, মানে প্রথমে আমাদের কি লেখা উচিত ছিল আর কি, মেইনলি আমাদের কি লেখা উচিত ছিল। এরপরে হলো যে আমরা জার্নালটা কি লিখছি হিসাবের বইতে, ফাইনালি আমাদের কারেকশন করতে হবে যে এখন কারেকশন করে কি লেখা উচিত ছিল, কি লেখা হয়েছে, ফাইনালি কি লেখা উচিত, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল কারেকশন। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আইডেন্টিফাই করা যে এটা একতরফা ভুল নাকি দুতরফা ভুল। আর মনে রাখতে হবে যদি একতরফা ভুল হয় সংশোধন করতে হবে অনিশ্চিত হিসাব দ্বারা। যদি ভুলটা সংশোধনের পর্যায়ে হয় হচ্ছে রেওয়ামিল তৈরির পরে কিন্তু চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে, তখন সংশোধন করতে হবে হচ্ছে অনিশ্চিত হিসাব দ্বারা। আর যদি রেওয়ামিল তৈরির পূর্বে হয় তখন এক পক্ষই থাকবে, হয় ডেবিট নয়তো ক্রেডিট, বাকিটা থাকবে না। তবে পরীক্ষায় যদি বলা না থাকে, সাধারণত 100% কোশ্চিনে মেনশন থাকে না যে ভুলের কোন পর্যায়ে ভুলটি সংঘটিত হয়। এটা আমরা সবসময় ধরে নেব রেওয়ামিল তৈরির পরে কিন্তু চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে। তো আমরা এখন কিছু লেনদেন কারেকশন করা শিখব। প্রথম লেনদেনটা হচ্ছে পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে কম লেখা হলো। পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে কম লেখা হলো। পারচেজ গুডস বাট আন্ডারকাস্ট অন পারচেজ অ্যাকাউন্ট, মানে পণ্য ক্রয় করে আমরা ক্রয় হিসাবে কম লিখছি। তাহলে এখানে কি হবে যে পণ্য ক্রয় করলে জাবেদা সাধারণত কি হয়? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, কিন্তু আমরা কোন হিসাবে কম লিখছি? ক্রয় হিসাবে। তার মানে আমাদের লেখা উচিত ছিল ক্রয় টু প্রদেয়, সাপোজ 10,000 টাকা, কিন্তু আমরা লিখছি হচ্ছে ক্রয় টু প্রদেয়
প্রদেয়তে লিখছি 10,000 টাকা, কিন্তু ক্রয় হিসাবে লিখছি হচ্ছে 8,000 টাকা। এটা আমাদের লেখা উচিত ছিল, কিন্তু আমরা লিখে ফেলছি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হবে ডেবিট হচ্ছে 8,000 টাকা, আর প্রদেয় হিসাব ক্রেডিট হচ্ছে 10,000 টাকা। দেখো বলছে পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে, এখানে ক্রয় করলে কিন্তু কয়টা হিসাব? দুইটা, একটা ক্রয় আর একটা হচ্ছে প্রদেয়। কিন্তু এখানে বলা আছে কোন হিসাবে? ক্রয় হিসাবে। ক্রয় হিসাবে কত টাকা লেখা হলো? ধরে নিলাম যে 10,000 টাকার পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে কত টাকা লেখা হচ্ছে? 8,000 টাকা, বা 2,000 টাকা কম লেখা হলো। তাহলে পণ্য ক্রয় করলাম 10,000, লেখা হলো কত হাজার? 8,000, মানে 2,000 টাকা কম লেখা হলো। তাহলে এখন আমাদের ভুলটা কয়টা হিসাবে হলো? একটা হিসাবে। দ্যাট মিনস এটা হচ্ছে কয় তরফা ভুল? এটা হচ্ছে একতরফা ভুল। আর একতরফা ভুল কারেকশন করতে হয় কোন হিসাব দ্বারা? অনিশ্চিত হিসাব দ্বারা। আমাদের লেখা উচিত ছিল এটা, আমরা লিখে ফেলছি হচ্ছে এইটা। তাহলে প্রদেয় হিসাব, দেখো প্রদেয় হিসাব কিন্তু ঠিকই আছে, এখানে আমাদের কোনো ভুল হয় নাই। তাহলে এখন আমাদের কাজটা কি? ক্রয় হিসাবে কত টাকা কম লিখছি? 2,000 টাকা। এই 2,000 টাকাকে বাড়ায় লেখা। তাহলে আমরা ফাইনাল এন্ট্রিটা দেব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট 2,000 টাকা, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট হচ্ছে 2,000 টাকা। ঠিক একই এন্ট্রি যদি বলতো পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে বেশি লেখা হলো। পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে বেশি লেখা হলো। তাহলে লক্ষ্য করো যে পণ্য ক্রয় করলাম, কিন্তু কোন হিসাবে বেশি লিখলাম আমরা? ক্রয় হিসাবে। তাহলে একতরফা ভুল না দুতরফা ভুল? এটা হচ্ছে একতরফা ভুল। তাহলে বেশি লেখার কারণে ক্রয়ের ন্যাচারাল বৈশিষ্ট্য কি? যে ক্রয় এটা হচ্ছে ডেবিট। তাহলে এখানে কি হবে? অনিশ্চিত হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে একইভাবে যে বেতন প্রদান করে বেতন হিসাবে কম লেখা হলো, বেতন প্রদান করে বেতন হিসাবে বেশি লেখা হলো। ভাড়া প্রদান করে ভাড়া হিসাবে কম লেখা হলো, ভাড়া প্রদান করে ভাড়া হিসাবে বেশি লেখা হলো। এগুলোকে আমরা বলবো হচ্ছে একতরফা ভুল। এই এন্ট্রি যদি এইভাবে আসে যে পণ্য ক্রয় করে ক্রয় বইতে কম লেখা হলো। এবার লক্ষ্য করো, ক্রয় বই মানে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয়? ক্রয় বইতে লেনদেন লিপিবদ্ধ হয় হচ্ছে ধারে পণ্য ক্রয়, এবং ধারে পণ্য ক্রয়ের জাবেদা কি? জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে লক্ষ্য করো যে আগে যেমন স্পষ্ট মেনশন করা ছিল যে ক্রয় হিসাব বা প্রদেয় হিসাব, এখানে কিন্তু মেনশন করা নাই, বলছে ক্রয় বই। একটু আগেই বলছি ক্রয় বই হচ্ছে কি? জাবেদা। ক্রয় বই কি? জাবেদা। তা আমরা কোথায় কম লিখছি? জাবেদা বইতে কম লিখছি। তার মানে আমরা ক্রয় হিসাবেও কম লিখছি, প্রদেয় হিসাবেও কম লিখছি। তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আর যদি বেশি লিখতাম, কমের জায়গায় বেশি লেখা হলে কি হবে? জাস্ট মূল জার্নালের কি হবে? অপোজিট জার্নাল। তার মানে এটা হবে তখন প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই ভুলগুলো হচ্ছে দুতরফা ভুল। আর দুতরফা ভুলের ক্ষেত্রে অনিশ্চিত হিসাবকে আনার প্রয়োজন নাই, কারণ এখানে দুইটা হিসাবই জড়িত থাকে। কিন্তু একতরফা ভুলে দুইটা হিসাব জড়িত থাকে না, একতরফা ভুলে হচ্ছে একটা হিসাব জড়িত থাকে। আচ্ছা, এর বাইরে যদি এইভাবে আসে যে বেতন প্রদান করে ভাড়া হিসাবে লেখা হলো, এটা হচ্ছে দুতরফা ভুল। দেখো আমরা দিলাম কি? বেতন, আর লেখছি কোথায়? ভাড়ায়। তাহলে বেতন প্রদান করে ভাড়াতে লিখছি, তাহলে বেতনকে ইন করে দিতে হবে আর ভাড়া আউট হবে। তাহলে বেতন হিসাবের বইতে নতুন করে আসবে আর ভাড়া হিসাবের বই থেকে বাদ যাবে। তাহলে বেতন হবে ডেবিট আর ভাড়া হবে ক্রেডিট। অনুরূপ ভাবে যদি আসে যে বিজ্ঞাপন বাবদ প্রদান করে কমিশন হিসাবে লেখা হলো, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। যদি বলে রহিমের নিকট পেয়ে করিমের হিসাবে লেখা হলো, রহিমের নিকট পেয়ে করিমের হিসাবে লেখা হলো। দেখো কার কাছে পাওয়া গেল? রহিম। তার মানে রহিমকে ক্রেডিট করা লাগতো, কিন্তু লিখছি কার হিসাবে?
করিমের হিসাবকে ক্রেডিট করে রাখছি, তার মানে এখানে আনতে হবে কাকে? রহিমকে, আর বের করে দিতে হবে কাকে? করিমকে। তাহলে রহিমের নিকট থেকে পেয়ে কার হিসাবে লেখা হলো? করিমের হিসাবে। তার মানে করিমকে এখন ক্রেডিট করে ফেলছি, তাহলে করিম হবে ডেবিট, করিম হবে ডেবিট আর রহিম হিসাব হবে ক্রেডিট। ঠিক একইভাবে যদি বলা হয় পণ্য বিক্রয় করে উপভাড়া হিসাবে লেখা হলো, উপভাড়া হিসাবে লেখা হলো। দেখো আমরা পণ্য বিক্রয় করছি, বিক্রয়কে করা লাগতো ক্রেডিট, কিন্তু আমরা কাকে ক্রেডিট করে রাখছি? উপভাড়াকে। তার মানে আউট আউট করে দিতে হবে কাকে? উপভাড়াকে, আর ইন করতে হবে কাকে? বিক্রয়কে। তাহলে জার্নাল কি হবে? উপভাড়া হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হবে ক্রেডিট। উপভাড়া ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মামুনুর রশিদ মামুন, এটা হচ্ছে মামুনুর রশিদ রহিম, আর হচ্ছে করিম। আচ্ছা, আরেক ধরনের ভুল দেখা যায়, সেটা হচ্ছে বেতন প্রদান 500 টাকা, ভুলবশত বেতন হিসাবকে ক্রেডিট করা হলো। দেখো বেতন প্রদান 500 টাকা, কিন্তু ভুলবশত বেতন হিসাবকে। দেখো বেতন প্রদান করলে জাবেদা হয় বেতন ডেবিট, নগদান ক্রেডিট, কিন্তু এরা কিন্তু মেনশন করছে যে কোন হিসাবকে? বেতন হিসাবকে। তার মানে ভুল হচ্ছে, এই ভুলটা হচ্ছে একতরফা ভুল, এই ভুলটা পরীক্ষায় আসে। এই ভুল হচ্ছে একতরফা ভুল। তাহলে বেতনকে কি করা লাগতো? ডেবিট। আমরা ডেবিট না করে উল্টা কি করে ফেলছি? ক্রেডিট করে ফেলছি। মানে এখানকার ভুলটার ধরন হচ্ছে যে বেতনকে ডেবিট করি নাই, উল্টো আবার বেতনকে কি করে রাখছি? ক্রেডিট করে রাখছি। তার মানে এখন এই ক্রেডিটটাকে একবার ডেবিট করতে হবে, আর যেটাকে ডেবিট করি নাই সেটাকে একবার ডেবিট করতে হবে। তার মানে কি? বেতন ডেবিট হবে কয়বার? 2 বার। তাহলে জার্নাল হবে বেতন হিসাব ডেবিট 1000 টাকা, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে 1000 টাকা। দেখো এই ভুলটা কিন্তু একতরফা ভুল। কিরকম একতরফা ভুল? বেতন ডেবিট করি নাই, উল্টা কি করে রাখছি? বেতনকেই ক্রেডিট করে রাখছি। তার মানে বেতন হওয়া লাগতো ডেবিট, আমরা ডেবিট করি নাই। প্রথম ভুল হচ্ছে এইটা। আবার ওই বেতন হিসাবকেই ক্রেডিট করে রাখছি। তাহলে এই ক্রেডিট করা বেতনটাকে একবার ডেবিট করতে হবে বেতন, আবার এই বেতনটাকে একবার ডেবিট করতে হবে। দ্যাট মিন্স বেতন ডেবিট হবে কয়বার? 2 বার। আমরা এইভাবেও লিখতে পারি বেতন ডেবিট 500, আবার বেতন ডেবিট 500। তাহলে 500 আর 500 অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে 1000। আবার এটা এইভাবেও আসতে পারে ক্রেডিট বেস ধরে, যে উপভাড়া পেয়ে উপভাড়া হিসাবকে ডেবিট করা হলো। উপভাড়া আয়, আমরা জানি আমরা যদি আয় গ্রহণ করি তাহলে সেটাকে ক্রেডিট করতে হয়। আমরা তো ক্রেডিট করি নাই, উল্টা কি করে রাখছি? ডেবিট করে রাখছি। তার মানে এই যে ডেবিট করা উপভাড়াকে একবার কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আর ন্যাচারালি একবার কি হবে? ক্রেডিট। তার মানে উপভাড়া কয়বার ক্রেডিট হবে? 2 বার। তাহলে টাকাটা হবে দ্বিগুণ। ধরে নিলাম যে 2000 টাকা উপভাড়া গ্রহণ করে আমরা উপভাড়াকে ক্রেডিট না করে উল্টা কি করে রাখছি? ডেবিট করে রাখছি। তাহলে উপভাড়া কয়বার ক্রেডিট হবে? উপভাড়া ক্রেডিট হবে 2 বার। তাহলে টাকা হবে 2000 গুণন 2, তার মানে 4000 টাকা। আর বাকি হিসাবটা কি হবে? বাকি হিসাবটা হবে অনিশ্চিত হিসাব। তাহলে আজকের লেকচার থেকে বোঝা গেল যে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে একতরফা ভুল নাকি দুতরফা ভুল, তাহলেই মোটামুটি ভাবে আমরা জার্নাল সলভ করতে পারবো। এখন আমরা একটা অঙ্কের অন্তত জার্নাল করব, পুরা অঙ্কের। বিশেষ করে যারা বিবি এর জন্য, তাদের একটা পুরা অঙ্ক আমরা করব যে জার্নাল এন্ট্রি গুলো কিভাবে আসে আর আমাদেরকে কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, তোমরা একটু খাতা কলম হাতে থাকলে লিখে নাও। এ ক্রেডিট সেলস অফ টাকা 5000, a credit sales of টাকা 5000 to Karim has been wrongly passed
থ্রো দ্য পারচেজ বুক। পারচেজ বুক এটা একটা কোশ্চিনের একটা এন্ট্রি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা একটি প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে যে এ ক্রেডিট সেলস অফ টাকা 5000 টু করিম হ্যাজ বিন রংলি পাস থ্রু দ্য পারচেজ বুক। তার মানে কি, ক্রেডিট সেলস মানে হচ্ছে বাকিতে বিক্রয়, এটা মানে হচ্ছে ধারে বিক্রয় অফ টাকা 5000 টু করিম, করিমের কাছে 5000 টাকা ধারে বিক্রয়, হ্যাজ বিন রংলি পাস থ্রু দ্য পারচেজ বুক। এটা ভুলবশত লেখা হলো কোন বইতে? এটা ভুলবশত লেখা হচ্ছে ক্রয় বইতে। তাহলে দেখো আমরা ধারে বিক্রি করলে কোন বইতে লিখবো? ধারে বিক্রয় করলে কোন বইতে লেখার কথা? স্বাভাবিকভাবে এটা বিক্রয় বইতে লেখার কথা, কিন্তু আমরা লিখে রাখছি কোন বইতে? ক্রয় বইতে। তার মানে লিখতে হবে কোনটা? ধারে বিক্রয়টা, আর কারেকশন করতে হবে কোনটাকে? এই যে ক্রয় বইটাকে। তাহলে ক্রয় বই মানে আমি কি বলছিলাম বলো দেখি? ক্রয় বই মানে বলছিলাম হচ্ছে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদেরকে এইটাকে আগে কি করতে হবে? কারেকশন করতে হবে। তাহলে কারেকশন করার ওয়ে কি? ডেবিটটাকে ক্রেডিট করা আর ক্রেডিটটাকে হচ্ছে ডেবিট করা। তার মানে জাবেদা হবে, এটা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব হবে ক্রেডিট। দ্যাট মিনস অ্যাকাউন্ট পেয়াবল ডেবিট, আর এটা হবে পারচেজ ক্রেডিট। এটা কেবল কি হলো? কারেকশন হলো। ভালো করে বুঝো যে আমরা ক্রেডিট সেলস করছি, তাহলে এটা সেলস বুকে যাবে। কোন বুকে যাবে? সেলস বুকে। বাট আমরা রাইট ডাউন করছি কোন বুকে? পারচেজ বুকে। তার মানে কারেকশন করতে হবে কোনটাকে? পারচেজ বুককে। আর লিখতে হবে কোনটাকে? কোন বইতে লিখতে হবে? সেলস বুকে। তাহলে পারচেজ বুকের জার্নাল কি? পারচেজ ডেবিট পেয়াবল ক্রেডিট। তাহলে এখানে কারেকশন করার জন্য কি হবে? এটা অপোজিট হবে। তাহলে কি হবে? পেয়াবল ডেবিট পারচেজ ক্রেডিট। এখন আমরা লিখবো কোন জায়গায়? সেলস বুকে। তাহলে ধারে বিক্রয়ের জার্নাল কি? প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে আমরা এখন লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, দ্যাট মিনস হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় মানে এটা বিক্রয়, এটা হবে সেলস, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা যদি কেউ মনে করি যে এই যে এখানে কিন্তু নাম দেয়া আছে যে করিম, নাম দেয়া আছে করিম, তার মানে করিমই হচ্ছে প্রাপ্য এবং করিমই হচ্ছে প্রদেয়। দ্যাট মিনস আমরা একবারে কিন্তু লিখতে পারবো করিম হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার দেখো যে এখানে বলা হলো যে এ ক্রেডিট সেলস অফ টাকা 5000 টু করিম, যে ধারে বিক্রি করছি আমরা, কিন্তু লিখছি কোন জায়গায়? ক্রয় বইতে। তার মানে আমাদের কারেকশন করতে হবে কোন জায়গাটা? ক্রয় বই। ক্রয় বহির জাবেদা কি? ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে কারেকশন করলে কি হবে? প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর যেহেতু এটা ধারে বিক্রয়, তাহলে ধারে বিক্রয়ের জার্নাল কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে রিসিভেবল ডেবিট আর হচ্ছে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। আশা করি ক্লিয়ার। আপনার কি স্যার নেট প্রবলেম? না, নেট প্রবলেম তো থাকার কথা না। আই থিংক নেট প্রবলেম থাকার কথা না। এখন এমনও হতে পারে যারা তোমরা দেখছো দূর থেকে, হয়তো তাদেরই নেট প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা আরেকটা এন্ট্রি পরীক্ষায় আসছে হচ্ছে রিপেয়ার অফ ফার্নিচার। রিপেয়ার অফ ফার্নিচার has been wrongly recorded in the salary account। এখানে দেখো রিপেয়ার অফ ফার্নিচার হ্যাজ বিন রংলি রেকর্ডেড ইন দ্য স্যালারি অ্যাকাউন্ট। তার মানে আসবাবপত্রের মেরামত ব্যয় বেতন হিসাবে লেখা হলো। দেখো আমরা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এটা কোন ধরনের ভুল। একতরফা ভুল নাকি দুতরফা ভুল? বলো দেখি, একতরফা না দুতরফা? ফার্নিচার মেরামত, আমরা ফার্নিচার মেরামত করছি। মেরামত হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, দ্যাট মিনস খরচ। ফার্নিচার মেরামত হচ্ছে খরচ, কিন্তু আমরা কোন জায়গায় লিখছি? বেতন। এটাও হচ্ছে খরচ। একটা লিখি নাই আর একটা লিখছি, না লেখাটাও ভুল আর অন্য একটা লেখাও ভুল। তাহলে কয় জায়গায় ভুল হলো? দুই জায়গায়। দ্যাট মিনস এটা হচ্ছে দুতরফা ভুল। এটা কয় তরফা ভুল? দুতরফা ভুল। এবার আইডেন্টিফাই করার চেষ্টা করব যে এটা কোন ধরনের ভুল। এটা নীতিগত না, কারণ এটাও খরচ এটাও খরচ। তার মানে এটা হচ্ছে কি? করণিক ভুল। করণিক ভুলের কোন ধরনের ভুল মনে আছে তোমাদের? খরচের জায়গায় আর একটা খরচ। এটা হচ্ছে কোন ধরনের ভুল? বেদাখিলার ভুল।
তাহলে বেদাখিলার ভুল। তাহলে আমি বারবার বলছি যে আমাদের ফার্স্ট ডিউটি হলো আইডেন্টিফাই করতে জানা যে ভুলটা একতরফা ভুল না তো দুতরফা ভুল। এইটা জানা থাকলে আমাদের জন্য সুবিধা। তাহলে এখানে এই ভুলটা হচ্ছে দুতরফা ভুল, তার মানে এখানে অনিশ্চিত হিসাব আসবে না। তাহলে দেখো রিপেয়ার অফ ফার্নিচার আমরা কোন জায়গায় চার্জ করছি? স্যালারি অ্যাকাউন্টে। তাহলে ইন হবে কোনটা? মেরামত। আর আউট হবে কোনটা? স্যালারি। তাহলে স্যালারির ন্যাচারাল বৈশিষ্ট্য কি? স্যালারি ন্যাচারালি ডেবিট হয়। তাহলে আমরা এটাকে এখন কি করব? ক্রেডিট করে দেব। আর মেরামত ব্যয় ডেবিট করতে হয়, আমরা ডেবিট করি নাই, তার মানে মেরামত ব্যয়কে কি করতে হবে? ডেবিট। তাহলে জার্নালটা হবে রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর স্যালারি এক্সপেন্স হবে ক্রেডিট। রিপেয়ার এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স হবে ক্রেডিট। আবার বলছি দেখো, রিপেয়ার অফ ফার্নিচার হ্যাজ বিন রংলি রেকর্ডেড ইন দ্য স্যালারি অ্যাকাউন্ট, মানে ফার্নিচারের মেরামত ব্যয় আমরা ভুলবশত কোন জায়গায় লিখছি? বেতন হিসাবে লিখছি। তাহলে ভুলটা কয় জায়গায় হলো? ফার্স্ট ভুল হচ্ছে আমরা মেরামত ব্যয় লিখি নাই, আর 2 নাম্বার ভুল হচ্ছে আমরা কোন জায়গায় লিখে রাখছি? স্যালারি অ্যাকাউন্টে। তাহলে ভুলটা হচ্ছে দুতরফা ভুল, এবং দুতরফা ভুল এই ভুলটাকে কারেকশন করতে হবে আমাদেরকে। এখানে অনিশ্চিত হিসাবের প্রয়োজন নাই। তাহলে যেটা অতিরিক্ত হিসাব সেটাকে বের করে দিতে হবে, আর যেটা লেখা হয় নাই সেটাকে নতুন করে লিখতে হবে। তাহলে এখানে লেখা হয় নাই কোনটা? মেরামত। তাহলে মেরামত ব্যয় হবে ডেবিট। অতিরিক্ত লেখা হলো কোনটা? স্যালারি। তাহলে স্যালারি হবে ক্রেডিট। আশা করি ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আচ্ছা, এরপরে একটা এন্ট্রি হচ্ছে যে পারচেজ বুক ওয়াজ আন্ডারকাস্ট, বা পারচেজ বুক আন্ডারকাস্ট বাই টাকা 5000। পারচেজ বুকের জার্নালটা কি? পারচেজ বুক হচ্ছে ক্রয় বই। তাহলে এর জার্নাল হচ্ছে পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়াবল হচ্ছে ক্রেডিট। আন্ডারকাস্ট মানে কি লেখা হলো? কম লেখা হলো। আন্ডারকাস্ট মানে কম লেখা হলো। এটা কয় তরফা ভুল? একতরফা না দুই তরফা? এটা হচ্ছে দুতরফা ভুল। দুতরফা ভুলের কোন ধরনের ভুল? নীতিগত না করণিক? নাকি বাদ? এটা নীতিগত না করণিক? এটা হচ্ছে করণিক ভুল। করণিক ভুলের কোনটা? বাদ পড়ার ভুল না লেখার ভুল? লেখার ভুল। নাকি বাদ পড়ার ভুল? লেখার ভুল। এটা আন্ডারকাস্ট, লেখার ভুল। তাহলে এখন এটা যেহেতু দুতরফা ভুল, অনিশ্চিত হিসাবের দরকার নাই। তাহলে এটা কারেকশন কি আসবে? আন্ডারকাস্ট হওয়ার কারণে পারচেজ ডেবিট, পেয়াবল ক্রেডিট। জাস্ট এইটা যদি আন্ডারকাস্ট না হয়ে ওভারকাস্ট হতো তাহলে কি হতো? অ্যাকাউন্ট পেয়াবল ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমাদের ক্লাস শেষের দিকে তোমরা জাস্ট একটা জার্নাল একটু রিপ্লাই করো, কি হবে? সেলস ডে বুক ওয়াজ ওভারকাস্ট বাই 10,000, টাকা 10,000। আরেকটা হচ্ছে সেলস ডে বুক ওয়াজ আন্ডারকাস্ট বাই টাকা 5,000। একটা হচ্ছে বিক্রয় বইতে বেশি লেখা হলো, আর একটা হচ্ছে বিক্রয় বইতে কম লেখা হলো। প্রথমে বলো যে এটা কোন ধরনের ভুল? একতরফা না দুতরফা? এটা একতরফা না দুতরফা? এবং জার্নাল কি হবে? তাহলে সেলস ডে বুক ওয়াজ ওভারকাস্ট মানে বেশি লেখা হলো, এইটা ভুল হচ্ছে দুতরফা ভুল। প্রথমত হচ্ছে দুতরফা ভুল, এবং দুতরফা ভুলের কোন ধরনের ভুল? এটা হচ্ছে করণিক ভুল। করণিক ভুলের কোনটা? লেখার ভুল। তাহলে
এটা হচ্ছে বেশি লেখা হলো। সেলস ডে বুকের ন্যাচারাল জার্নাল কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, তার মানে এখানে ধারে বিক্রয়গুলো অন্তর্ভুক্ত হয় সেলস ডে বুকে, ধারে বিক্রয়গুলো অন্তর্ভুক্ত হয়। ওভারকাস্ট হওয়ার কারণে কি হবে, এটাকে অপোজিট জার্নাল হবে, তাহলে কি হবে সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর এখানে একই জিনিস, জাস্ট বলা আছে আন্ডারকাস্ট, তাহলে আন্ডারকাস্ট মানে স্বাভাবিক জার্নাল হবে, তাহলে এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আতিয়া নাসিবা সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কারেক্ট আনসার। আর পরেরটার আনসার হচ্ছে সাদমান হাফিজ রনি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তাহলে আশা করি আজকের ক্লাস থেকে ভুল সংশোধনী জাবেদা সম্পর্কে সামান্য হলেও ধারণা হয়েছে। তোমরা বাসায় যার কাছে যা আছে লেকচার শিট কিংবা বই, এই জায়গাগুলো থেকে 1-2টা অঙ্ক প্র্যাকটিস করলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বেস্ট অফ লাক, ভালো থেকো। আগামীকাল ক্লাস আছে, শিডিউল দেয়া আছে ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।